হ্যালো এভরিওয়ান, আই ওয়েলকাম ইউ অল টু SER স্মার্ট ইংলিশ উইথ রাহুল। শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা নাউন ইন অ্যাপোজিশন সম্পর্কে শিখব। অর্থাৎ নাউন ইন অ্যাপোজিশন কাকে বলে, নাউন ইন অ্যাপোজিশন কখন, কোথায়, কেন, কিভাবে ব্যবহৃত হয়, জয়নিং করার ক্ষেত্রে আমাদের নাউন ইন অ্যাপোজিশন কিভাবে হেল্প করতে পারে, কখন নাউন ইন অ্যাপোজিশনে কমা ব্যবহার করতে হবে আর কখন কমা ব্যবহার করতে হবে না, এই সব কিছু আমি আজকের এই ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তাই একটু স্কিপ না করে ক্লাসটি শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে হবে এবং বিষয়টিকে বোঝার চেষ্টা করতে হবে। আমি আশ্বস্ত করছি, যদি এই ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নাও, তাহলে নাউন ইন অ্যাপোজিশন সম্পর্কে তোমাদের আর কখনো কোনো রকম সমস্যা হবে না। রাইট? তাহলে চলো আলোচনাটি শুরু করা যাক। কিন্তু তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা যদি আমরা এই ক্লাস প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। রাইট? তাহলে চলো প্রথমে বোঝার চেষ্টা করি যে অ্যাপোজিশন কথাটির অর্থ কি। শিক্ষার্থী বন্ধু, অ্যাপোজিশন মানে হচ্ছে পাশাপাশি অবস্থান করা, পাশে এসে বসা। রাইট? তাহলে কখন কে কার পাশে বসবে, কারণ তোমরা জানো যদি উল্টাপাল্টা জায়গায় বসে যাওয়া যায় তাহলে বুঝতেই পারছো বিপদ হতে পারে। রাইট? তাহলে আমাদের মনে রাখতে হবে যে যখন দুটি নাউন পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তু সম্পর্কে বর্ণনা দেয়, তখন দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনের অ্যাপোজিশন বলে। বোঝা গেল না? চলো উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরো, রোহান মাই ব্রাদার ইজ এ ট্যালেন্টেড ব্যাটসম্যান। লক্ষ্য করো, রোহান একজন ব্যক্তির নাম, এটি নাউন। আচ্ছা, তারপরে আমরা কমা দিয়ে কি লিখেছি? মাই ব্রাদার। এই ব্রাদার এটা আর একটা নাউন। কিন্তু লক্ষ্য করো তো, রোহান আর মাই ব্রাদার এই দুজন একই ব্যক্তি। আর আমরা কি বললাম যে দুটি নাউন পাশাপাশি বসে যদি একই ব্যক্তি বা বস্তু সম্পর্কে বর্ণনা দেয়, তাহলে দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনের অ্যাপোজিশন বলা হয়। তাহলে এখানে রোহান নাউন আর মাই ব্রাদার এটি হচ্ছে রোহানের অ্যাপোজিশন। বোঝা গেল? আরো উদাহরণ লক্ষ্য করো, রবীন্দ্রনাথ ট্যাগোর আ ফেমাস বেঙ্গলি পয়েট রোট গীতাঞ্জলি। লক্ষ্য করো, রবীন্দ্রনাথ ট্যাগোর একজন ব্যক্তির নাম। রাইট? আচ্ছা, তারপরে কমা দিয়ে আমরা কি লিখেছি? আ ফেমাস বেঙ্গলি পয়েট। আচ্ছা, এই যে আ ফেমাস বেঙ্গলি পয়েট, ইনি কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এই দুটি নাউন, পয়েট এবং রবীন্দ্রনাথ ট্যাগোর, একজন ব্যক্তি সম্পর্কে বর্ণনা দিচ্ছে। রাইট? তাহলে রবীন্দ্রনাথ ট্যাগোর এটা নাউন, আর আ ফেমাস বেঙ্গলি পয়েট এটা হচ্ছে নাউনের অ্যাপোজিশন। ইট ইজ কল্ড নাউন ইন অ্যাপোজিশন। আই হোপ তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। আচ্ছা, এবারে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা অ্যাপোজিশন কেন ব্যবহার করব, অ্যাপোজিশন কোথায় ব্যবহার করতে হয়। শিক্ষার্থী বন্ধু, অ্যাপোজিশন মূলত কোনো নাউনের পরিচয় দেওয়ার জন্য বা কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য বা ইনফরমেশন দেওয়ার জন্য ব্যবহার করা হয়। ধরো আমি যদি বলি যে আকবর ওয়াজ সেকুলার অ্যামং দ্য মুসলিমস, মুসলিমদের মধ্যে আকবর ধর্মনিরপেক্ষ ছিলেন। সেকুলার মানে ধর্মনিরপেক্ষ। এবার আমি যাকে বলছি ও যদি চিনতে না পারে আরে কোন আকবর, কার কথা বলছো, তাহলে আমি কি বলতে পারি? আরে আকবর ওই যে মহান রাজা, তিনি মুসলিমদের মধ্যে ধর্মনিরপেক্ষ ছিলেন। তাহলে এই যে আকবর আ গ্রেট কিং ওয়াজ সেকুলার অ্যামং দ্য মুসলিমস, তাহলে আকবরের পরিচয় দেওয়ার জন্য যে ওই যে আকবর যিনি একজন মহান রাজা, তাহলে আ গ্রেট কিং এটা হচ্ছে তার অ্যাপোজিশন। বোঝা গেল? তাহলে কোনো নাউনের পরিচয় দেওয়ার জন্য বা কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করার জন্য আমরা অ্যাপোজিশন ব্যবহার করি। আচ্ছা, এই নাউন ইন অ্যাপোজিশন আমাদের জয়নিং এর ক্ষেত্রে কিভাবে হেল্প করবে? শিক্ষার্থী বন্ধু, আমাদের অনেক সময় দুটি বাক্য দিয়ে বলা হয় যে জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে জয়েন্ট করো। সিম্পল সেন্টেন্স বিভিন্নভাবে জয়েন্ট করা যায়, কিন্তু তার মধ্যে একটি পদ্ধতি, একটি নিয়ম হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করেও সিম্পল সেন্টেন্স করা যায়। যেমন মিস্টার খান্না ইজ এ ফেমাস লয়ার, হি হ্যাজ আ গ্রেট লাইব্রেরি। এই দুটি বাক্য দিয়ে যদি আমাদেরকে বলে যে জয়েন ইনটু সিম্পল, তাহলে আমরা কিভাবে জয়েনিং করব? তাহলে আমাদের মনে রাখতে হবে যে যদি কোনো নাউনের পরিচয় দেওয়া থাকে, তাহলে আমরা সেই নাউনের পাশে কমা দিয়ে তার পরিচয়টাকে বসিয়ে দিব এবং দ্বিতীয় বাক্যের সাবজেক্টকে বাদ দিয়ে বাকি অংশটাকে হুবহু লিখে দিব। তাহলে আমরা এখানে বলতে পারি মিস্টার খান্না কমা আ ফেমাস লয়ার কমা হ্যাজ এ গ্রেট লাইব্রেরি। তাহলে লক্ষ্য করো, মিস্টার খান্না নাউন, তারপরে আ ফেমাস লয়ার এটা হচ্ছে তার অ্যাপোজিশন। পুরো বাক্যটাই হয়ে গেল সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের শর্ত কি? একটাই ক্লজ থাকবে, অর্থাৎ ওই বাক্যে একটাই সাবজেক্ট আর একটাই ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে লক্ষ্য করো, এখানে মিস্টার খান্না সাবজেক্ট আর একটাই ফাইনাইট ভার্ব হ্যাজ ব্যবহার করা হয়েছে। বোঝা গেল? তাহলে অ্যাপোজিশন ব্যবহার করেও আমরা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে পারি। রাইট? আরো এক্সাম্পল লক্ষ্য করো, কালিদাস রোড শকুন্তলা, কালিদাস শকুন্তলা লিখেছিলেন। রাইট? ইট ইজ আ প্লে ইন সংস্কৃত, এটি সংস্কৃত ভাষায় লেখা একটি নাটক। এখানে প্লে মানে হচ্ছে নাটক। এবার বলো তো এই বাক্য দুটিকে কিভাবে জয়েনিং করবো? ভিডিওটিকে পজ করো আর ভাবো। ভাবা হয়ে গেছে? আচ্ছা, আমরা কি বলেছিলাম যে যদি কোনো নাউনের পরিচয় দেওয়া থাকে, তাহলে সেই নাউনের পাশে কমা দিয়ে আমরা তার পরিচয়টাকে ব্যবহার করব, আর এটাকে অ্যাপোজিশন বলা হয়। আমি কিন্তু একবারও বলিনি নাউনটা বাক্যের শুরুতে থাকবে, নাউন বাক্যের শেষে থাকবে। রাইট? যেখানে যে নাউনের পরিচয় থাকবে, সে সাবজেক্টের জায়গাতে হোক বা অবজেক্টের জায়গাতে হোক, আমরা তার পাশে কমা দিয়ে তার পরিচয়টাকে ব্যবহার করতে পারি। তাহলে লক্ষ্য করে এই দুটি বাক্য যদি আমরা ভালোভাবে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে শকুন্তলার পরিচয় দেওয়া হয়েছে। শকুন্তলাটা কি? এ প্লে ইন সংস্কৃত, সংস্কৃত ভাষায় লেখা একটি নাটক।
তাহলে আমরা এভাবে জার্নি করতে পারি যে কালিদাস রোড শকুন্তলা কমা আ প্লে ইন সংস্কৃত, রাইট? বোঝা গেল? তাহলে এইভাবে আমরা অ্যাপোজিশন ব্যবহার করে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারি। আচ্ছা, এবারে দুটো এক্সাম্পল লক্ষ্য করো। শেক্সপিয়ার আ গ্রেট পোয়েট রোট মেনি পোয়েমস। আর দ্বিতীয় এক্সাম্পল লক্ষ্য করো, দ্য গ্রেট পোয়েট শেক্সপিয়ার রোট মেনি পোয়েমস। দেখো তো এই দুটি বাক্যের মধ্যে কোনো পার্থক্য আছে? লক্ষ্য করো, প্রথম বাক্যে আ গ্রেট পয়েট, এটা অ্যাপোজিশন। লক্ষ্য করো এই অ্যাপোজিশনের শুরুতে এবং শেষে কিন্তু কমা দেওয়া হয়েছে। আচ্ছা, দ্বিতীয় বাক্যটিতে লক্ষ্য করো, দ্য গ্রেট পয়েট শেক্সপিয়ার, এখানে পয়েট নাউন, আর এই পয়েটের অ্যাপোজিশন হিসাবে শেক্সপিয়ার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে শেক্সপিয়ার হচ্ছে অ্যাপোজিশন। কিন্তু লক্ষ্য করো, এখানে শেক্সপিয়ার অ্যাপোজিশন হলো, এখানে কিন্তু কোনো কমা ব্যবহার করা হয়নি। তাহলে বলো তো কখন অ্যাপোজিশনে কমা ব্যবহার করতে হবে আর কখন কমা ব্যবহার করতে হবে না? জানা আছে? চলো এটাও জেনে নিই। শিক্ষার্থী বন্ধু, আমাদের মনে রাখতে হবে যে অ্যাপোজিশন দু ধরনের হয়, রেস্ট্রিকটিভ অ্যাপোজিশন এবং নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিশন। বোঝা গেল না তো? আমি বুঝাচ্ছি। মনে রাখতে হবে, যদি অ্যাপোজিশন কোনো গুরুত্বপূর্ণ বা কোনো অপরিহার্য তথ্য প্রদান করে, যেটা না বললে হয়তো নাউনের পরিচয় জানা যাবে না, তাহলে ওই ক্ষেত্রে ওটাকে বলা হয় রেস্ট্রিকটিভ অ্যাপোজিশন। আর রেস্ট্রিকটিভ অ্যাপোজিশনে, অর্থাৎ যদি অ্যাপোজিশন কোনো গুরুত্বপূর্ণ বা অপরিহার্য তথ্য প্রদান করে, সেই ক্ষেত্রে কমা ব্যবহার করতে হয় না। যেমন দ্বিতীয় এক্সাম্পলটা লক্ষ্য করো, দ্য গ্রেট পয়েট শেক্সপিয়ার রোট মেনি পোয়েমস। আচ্ছা, আমি যদি এখানে শেক্সপিয়ার অ্যাপোজিশনটাকে ড্রপ করে দিই, অ্যাপোজিশনটাকে না লিখি, তাহলে বাক্যটা কি থাকবে? দ্য গ্রেট পয়েট রোট মেনি পোয়েমস, রাইট? আচ্ছা, এবার দেখো এই যে মহান কবি, গ্রেট পয়েট, কোন কবি? একটা দ্বন্দ্ব থেকে যাচ্ছে না? তাহলে এখানে আমরা শেক্সপিয়ার ব্যবহার করে এই কনফিউশনটা দূর করলাম যে মহান কবি কে? শেক্সপিয়ার। তিনি অনেকগুলি কবিতা লিখেছেন। তাহলে এখানে শেক্সপিয়ার না ব্যবহার করলে, অ্যাপোজিশনটি ব্যবহার না করলে পয়েট সম্পর্কে আমরা পরিষ্কার ধারণা পাচ্ছিলাম না। দ্যাটস ওয়াই ইট ইজ রেস্ট্রিকটিভ অ্যাপোজিশন, অর্থাৎ এটি অপরিহার্য তথ্য প্রদান করছে। ওই জন্য লক্ষ্য করো, এখানে কোনো কমা ব্যবহার করা হয়নি। বোঝা গেল? আর অন্যদিকে উপরের বাক্যটি লক্ষ্য করো, শেক্সপিয়ার আ গ্রেট পয়েট রোট মেনি পোয়েমস। আচ্ছা, ধরো এখানে যদি আমি আ গ্রেট পয়েট কথাটাকে না লিখি, অ্যাপোজিশন না ব্যবহার করি, তাহলে শেক্সপিয়ারকে চিনতে কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা নেই, কারণ শেক্সপিয়ার আমরা সবাই জানি। তাহলে শেক্সপিয়ার রোট মেনি পোয়েমস, এখানে শেক্সপিয়ারের পরিচয় না দিলেও চলছিল। অর্থাৎ এখানে আমরা যে অ্যাপোজিশনটা ব্যবহার করেছি, আ গ্রেট পয়েট, ইট গিভস আস অ্যান অ্যাডিশনাল ইনফরমেশন, ইট ইজ নট ইসেন্সিয়াল ইনফরমেশন। এখানে অতিরিক্ত তথ্য দিচ্ছে, অপরিহার্য তথ্য নয়। তাহলে ওই জন্য এখানে লক্ষ্য করে আমরা এখানে কমা ব্যবহার করেছি। আর যখন অ্যাপোজিশন কোনো অতিরিক্ত তথ্য দিবে, তখন সেটাকে বলা হয় নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিশন। আমি কি বুঝাতে পারলাম? আমি আবার সংক্ষেপে বলছি, যদি অ্যাপোজিশন কোনো গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে, কোনো অপরিহার্য তথ্য প্রদান করে, যেটা না ব্যবহার করলে নাউনের পরিচয় সঠিকভাবে জানা যাবে না, ওই ক্ষেত্রে অ্যাপোজিশনে কোনো কমা ব্যবহার করতে হয় না, এবং এই অ্যাপোজিশনটাকে বলা হয় রেস্ট্রিকটিভ অ্যাপোজিশন। কিন্তু অন্যদিকে যদি অ্যাপোজিশন কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, যেটি না ব্যবহার করলেও নাউনের পরিচয় জানতে কোনো রকম অসুবিধা হয় না, ওই ক্ষেত্রে ওটাকে বলা হয় নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিশন। আর এটি অবশ্যই কমা দিয়ে লিখতে হয়। চলো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আমরা এই ক্লাসের প্রথম দিকে একটা এক্সাম্পল দেখেছিলাম যে রবীন্দ্রনাথ ট্যাগোর আ ফেমাস বেঙ্গলি পয়েট রোট গীতাঞ্জলি। আচ্ছা, লক্ষ্য করো, এখানে রবীন্দ্রনাথ ট্যাগোর নাউন, আ ফেমাস বেঙ্গলি পয়েট, ইট ইজ অ্যাপোজিশন, রাইট? কিন্তু বলতো, আমরা যদি আ ফেমাস বেঙ্গলি পয়েট কথাটাকে না লিখি, তাতে রবীন্দ্রনাথের পরিচয় প্রকাশ পেতে কোনো অসুবিধা হচ্ছে? মোটেও না। তাহলে এর মানে আ ফেমাস বেঙ্গলি পয়েট, এই অ্যাপোজিশনটি আমাদের রবীন্দ্রনাথ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, রাইট? ওই জন্য এটি নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিশন। আর এখানে কমা ব্যবহার করতে হবে, এখানে কমা ব্যবহার না করলে ভুল হয়ে যাবে। কিন্তু অন্যদিকে আমরা যদি বলি দ্য ফেমাস বেঙ্গলি পয়েট রবীন্দ্রনাথ রোট গীতাঞ্জলি, তাহলে এবার লক্ষ্য করো, দ্য ফেমাস বেঙ্গলি পয়েট, পয়েট নাউন, এখানে রবীন্দ্রনাথ অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, রাইট? আমরা কি বলেছিলাম, দুটি নাউন পাশাপাশি বসে যদি একই ব্যক্তি বা বস্তু সম্পর্কে বর্ণনা দেয়, তাহলে দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনের অ্যাপোজিশন বলা হয়। তাহলে এখানে পয়েট প্রথম নাউন, আর তার অ্যাপোজিশন হিসাবে রবীন্দ্রনাথ ব্যবহার করা হয়েছে। এবার বলো, আমি যদি রবীন্দ্রনাথ না লিখি, তাহলে বাক্যটি কি থাকবে? দ্য ফেমাস বেঙ্গলি পয়েট রোট গীতাঞ্জলি। এবার একটা দ্বন্দ্ব থেকে যাচ্ছে যে বিখ্যাত বাঙালি কবি, বাঙালি কবি তো অনেকজন ছিলেন, রাইট? তাহলে এখানে কার কথা বলা হচ্ছে? এখানে এই যে রবীন্দ্রনাথ, এটি আমাদের ইসেন্সিয়াল, অপরিহার্য একটি তথ্য প্রদান করছে। এই রবীন্দ্রনাথ যদি আমরা না লিখি, তাহলে পয়েট, এই যে নাউনটি, এর পরিচয় পরিষ্কার হচ্ছে না। ওই জন্য এখানে রবীন্দ্রনাথ এটি অপরিহার্য তথ্য প্রদান করছে, এটি ইসেন্সিয়াল ইনফরমেশন দিচ্ছে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড রেস্ট্রিকটিভ অ্যাপোজিশন। আর রেস্ট্রিকটিভ অ্যাপোজিশনে আমাদের কমা ব্যবহার করতে হয় না। আই হোপ তোমরা এই দুটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি বুঝে গেছো। যদি এখনো কারো কোনো ডাউট থেকে যায়, তাহলে ভিডিওটি একটু ব্যাক করে আরেকবার শুনে নাও, আশা করি তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবারে চলো আরেকটি তথ্য জেনে নিই। আচ্ছা, বলো তো, অ্যাপোজিশন কি শুধু নাউন হতে পারে? অর্থাৎ অ্যাপোজিশন কি শুধু একটি শব্দই হতে পারে? উত্তর হচ্ছে না। শিক্ষার্থী বন্ধু, আমাদের মনে রাখতে হবে যে অ্যাপোজিশন একটি শব্দ হতে পারে, মানে নাউন হতে পারে, অ্যাপোজিশন ফ্রেজও হতে পারে, আবার অ্যাপোজিশন হিসাবে একটি ক্লজও ব্যবহৃত হতে পারে,
বোঝা গেল না? চলো বিষয়টিকে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধু, আমাদের মনে রাখতে হবে যে অ্যাপোজিশনকে আমরা আবার দুভাবে ভাগ করতে পারি, সিম্পল অ্যাপোজিশন এবং কমপ্লেক্স অ্যাপোজিশন। যখন অ্যাপোজিশন হিসেবে শুধু একটি নাউন ব্যবহৃত হয় তখন তাকে সিম্পল অ্যাপোজিশন বলে। যেমন আমরা একটু আগে একটা এক্সাম্পল দেখলাম, দ্য গ্রেট পোয়েট শেক্সপিয়ার রোট মেনি পোয়েমস। এখানে লক্ষ্য করো, শেক্সপিয়ার অ্যাপোজিশন, একটি শব্দ নাউন, তাহলে এটাকে আমরা বলবো সিম্পল অ্যাপোজিশন। কিন্তু অ্যাপোজিশন হিসেবে যদি কোনো ফ্রেজ বা কোনো ক্লজ ব্যবহৃত হয় তখন সেটাকে বলা হয় কমপ্লেক্স অ্যাপোজিশন। চলো প্রথমে জেনে নিই যে ফ্রেজ কিভাবে অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে। লক্ষ্য করো উদাহরণ, আমি যদি বলি মাই ব্রাদার অ্যান এক্সপিরিয়েন্সড প্লেয়ার উইল প্লে ইন অস্ট্রেলিয়া, তাহলে লক্ষ্য করো মাই ব্রাদার, ব্রাদার নাউন, অ্যান এক্সপিরিয়েন্সড প্লেয়ার এটা একটা ফ্রেজ। ফ্রেজ কাকে বলে? ফ্রেজ হচ্ছে কয়েকটি শব্দের সমষ্টি যার একটা অর্থ থাকবে কিন্তু যাতে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। অর্থাৎ ফ্রেজ দুই বা তার বেশি শব্দ নিয়ে গঠিত হবে, এর একটি অর্থ থাকবে কিন্তু ওখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। ফাইনাইট ভার্ব অর্থাৎ এমন ভার্ব যে ভার্বের সাবজেক্ট থাকে, রাইট? যে ভার্বের সাবজেক্ট থাকে তাকে ফাইনাইট ভার্ব বলা হয়, আর যে ভার্বের সাবজেক্ট থাকে না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। যদি এই সম্পর্কে বিস্তারিত জানতে হয় তাহলে এই চ্যানেলের প্লে লিস্টে ইংলিশ গ্রামার বলে একটা প্লে লিস্ট আছে। ওই প্লে লিস্টে ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ অনেকগুলি ক্লাস পোস্ট করা আছে, তোমরা সেখানে গিয়ে তোমাদের প্রয়োজন মতো গ্রামারের বাকি ক্লাসগুলি দেখে নিতে পারো। হ্যাঁ, তো চলো কি বলছিলাম, যে ফ্রেজ হচ্ছে কয়েকটি শব্দের সমষ্টি যার একটা অর্থ থাকবে কিন্তু যাতে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। তাহলে আমরা কি উদাহরণ দিলাম, যে মাই ব্রাদার অ্যান এক্সপিরিয়েন্সড প্লেয়ার, এটি একটি ফ্রেজ। কোন ফ্রেজ? নাউন ফ্রেজ, রাইট? আর এই ফ্রেজটি দেখো মাই ব্রাদারের অ্যাপোজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে, তাহলে ফ্রেজও নাউনের অ্যাপোজিশন হিসাবে ব্যবহৃত হতে পারে। আবার এবারে উদাহরণ লক্ষ্য করো, হার ড্রিম ট্রাভেলিং দ্য ওয়ার্ল্ড বিকাম ট্রু। এখানে লক্ষ্য করো, হার ড্রিম, ড্রিম নাউন, আর ওর অ্যাপোজিশন হিসাবে ট্রাভেলিং দ্য ওয়ার্ল্ড এটি ব্যবহার করা হয়েছে। আচ্ছা, ট্রাভেলিং দ্য ওয়ার্ল্ড, বিশ্ব ভ্রমণ করা, এটিও একটি ফ্রেজ, রাইট? এটাকে আমরা জিরান্ডিয়াল ফ্রেজ বলতে পারি, কারণ ট্রাভেলিং এটি জিরান হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে এই ফ্রেজটিও কিন্তু এখানে ড্রিম নাউনের অ্যাপোজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে। আমরা আবার বলতে পারি, দ্য বুক অন দ্য টেবিল বিলংস টু সারা। এখানে লক্ষ্য করো, দ্য বুক এটা নাউন, অন দ্য টেবিল এটি একটি ফ্রেজ, আর এটি দ্য বুক এই নাউনের অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। আর একে আমরা প্রেপোজিশনাল ফ্রেজ বলতে পারি, কারণ অন দ্য টেবিল অন প্রেপোজিশন, ওই জন্য আমরা প্রেপোজিশনাল ফ্রেজ বলতে পারি। আমরা আবার বলতে পারি, দ্য ওল্ড ম্যান নন ফর হিজ উইজডম লিভস ইন দিস ভিলেজ। বৃদ্ধ লোকটি যিনি তার জ্ঞানের জন্য পরিচিত তিনি এই গ্রামেই বাস করেন। তাহলে লক্ষ্য করো, নন ফর হিজ উইজডম এটি একটি ফ্রেজ, আর এই ফ্রেজটিও দ্য ওল্ড ম্যান এই ম্যান নাউনের অ্যাপোজিশন হিসাবে ব্যবহৃত হয়েছে। বোঝা গেল? তাহলে ফ্রেজ ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অ্যাপোজিশন অফ এ নাউন, রাইট? আচ্ছা, এবার আমরা কি বলছিলাম, যে একটি ক্লজও কিন্তু নাউনের অ্যাপোজিশন হিসাবে ব্যবহৃত হতে পারে। যেমন হার বিলিভ দ্যাট হার্ড ওয়ার্ক লিডস টু সাকসেস মোটিভেটস হার। লক্ষ্য করো, হার বিলিভ তার বিশ্বাস, বিশ্বাস এটা নাউন। আচ্ছা, কি বিশ্বাস? দ্যাট হার্ড ওয়ার্ক লিডস টু সাকসেস, যে কঠোর পরিশ্রম সফলতার দিকে নিয়ে যায়, মোটিভেটস হার এটা তাকে অনুপ্রাণিত করে। বোঝা গেল? তাহলে এই যে দ্যাট হার্ড ওয়ার্ক লিডস টু সাকসেস এটা একটা ক্লজ। আচ্ছা, ক্লজ কেন, কি করে বুঝবো? সিম্পলি মনে রেখো যে সাবজেক্ট প্লাস ভার্ব, এই সাবজেক্ট ভার্ব কম্বিনেশনকে ক্লজ বলা হয়। তাহলে কোনো বাক্যে যটা সাবজেক্ট ভার্ব থাকবে তটা ক্লজ হবে। বোঝা গেল? বাকি আমরা ক্লজ চ্যাপ্টারে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে এই উদাহরণটাতে লক্ষ্য করো, হার বিলিফ, বিলিফ নাউন, আর তারপরে কি বিশ্বাস, দ্যাট হার্ড ওয়ার্কস লিডস টু সাকসেস, এই গোটা ক্লজটাই এই বিলিফের অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, রাইট? তাহলে আমরা কি জানতে পারলাম, যে একটি ক্লজও কিন্তু নাউনের অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হতে পারে। আরেকটা এক্সাম্পল লক্ষ্য করো, আওয়ার হেডমাস্টার হু অলওয়েজ ইন্সপায়ার্স আস উইল রিটায়ার নেক্সট মান্থ। তাহলে এবারে লক্ষ্য করো, আওয়ার হেডমাস্টার আমাদের প্রধান শিক্ষক, হু অলওয়েজ ইন্সপায়ার্স আস যিনি সর্বদা আমাদেরকে অনুপ্রাণিত করেন। এই যে হু অলওয়েজ ইন্সপায়ার্স আস এটা একটা ক্লজ। আচ্ছা, এই গোটা ক্লজটাই লক্ষ্য করো তো আওয়ার হেডমাস্টারের পরিচয় দিচ্ছে, মানে আওয়ার হেডমাস্টার সম্পর্কে বর্ণনা দিচ্ছে। দ্যাটস ওয়াই ইট ইজ অ্যান অ্যাপোজিশন। কার? আওয়ার হেডমাস্টার নাউনের। তাহলে একটি ক্লজও নাউনের অ্যাপোজিশন হিসাবে ব্যবহৃত হতে পারে, রাইট? তাহলে আমরা কি জানতে পারলাম, যে আ নাউন ফ্রেজ অর ক্লজ ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অ্যাপোজিশন অফ আ নাউন। আই হোপ দ্য পয়েন্ট ইজ ক্লিয়ার। এবার আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা জানবো কেস ইন অ্যাপোজিশন, অর্থাৎ অ্যাপোজিশনের কোন কেস হবে। শিক্ষার্থী বন্ধু, আমাদের মনে রাখতে হবে যে কেস তিন ধরনের হয়, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস অ্যান্ড পজিটিভ কেস। যখন কোনো নাউন কোনো ভার্বের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে সাবজেক্টিভ কেস বলে। যেমন রোহান রিডস ইংলিশ, এখানে রোহান নাউন এটি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, তাহলে এখানে রোহান সাবজেক্টিভ কেসে আছে। আবার যদি কোনো নাউন অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, যেমন রোহান রিডস ইংলিশ, এখানে ইংলিশ অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, তখন তাকে অবজেক্টিভ কেস বলা হয়। বোঝা গেল? তাহলে আমাদের সিম্পলি মনে রাখতে হবে যে অ্যাপোজিশন যখন যে নাউনের সঙ্গে ব্যবহৃত হবে ওই নাউনটি যেই কেসে থাকবে অ্যাপোজিশনও ওই একই কেস হবে।
যেমন আমরা বলতে পারি যে রোহান মাই ব্রাদার উইল প্লে ইন অস্ট্রেলিয়া। তাহলে লক্ষ্য করো তো, রোহান এটা নাউন। আচ্ছা, এটা কি এই বাক্যের সাবজেক্ট? তাহলে আমরা এখানে রোহানের যে অ্যাপোজিশন ব্যবহার করেছি মাই ব্রাদার, এটাও এখানে সাবজেক্টিভ কেসে আছে। বোঝা গেল? আবার আমরা যদি বলি দে ইনভাইটেড মাই ব্রাদার আ ট্যালেন্টেড মিউজিশিয়ান। লক্ষ্য করো, দে ইনভাইটেড ভার্ব, কাকে ইনভাইট করেছিল? মাই ব্রাদার অবজেক্ট, আর তারপর আমরা অ্যাপোজিশন কি ব্যবহার করেছি? আ ট্যালেন্টেড মিউজিশিয়ান। তাহলে আ ট্যালেন্টেড মিউজিশিয়ান এখানে মাই ব্রাদারের অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। ব্রাদার যেহেতু অবজেক্টে আছে, তাহলে আ ট্যালেন্টেড মিউজিশিয়ান এটাও এখানে অবজেক্টিভ কেসে আছে। বোঝা গেল? আচ্ছা, আবার পজিটিভ কেস। পজিটিভ কি? পজিটিভ হচ্ছে দুটি নাউনের মধ্যে সম্পর্ক, রাইট? যেমন রোহানের গাড়ি, তাহলে এখানে রোহান আর গাড়ি দুটি নাউন। এই রোহান আর গাড়ির মধ্যে যে সম্পর্ক, রোহানের ইট ইজ কল্ড পজেসিভ। তাহলে এর ইংলিশ কি হবে? রোহানস কার। তাহলে এবারে আমাদেরকে জানতে হবে যে যদি এমন কোনো নাউনের পজেসিভ করা হয় যে নাউনের সঙ্গে অ্যাপোজিশন আছে, ওই ক্ষেত্রে অ্যাপোস্ট্রোফিয়াস কোথায় ব্যবহার করব? নাউনের শেষে নাকি অ্যাপোজিশনের শেষে? ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। চলো বলো কি হবে। যেমন ধরো আমাদের ক্যাপ্টেন ধোনির বাড়ি, তাহলে ধোনি কমা আওয়ার ক্যাপ্টেন হাউস। এবার বলো এখানে আমরা অ্যাপোস্ট্রোফিয়াস কোথায় ব্যবহার করব? ধোনির শেষে নাকি আওয়ার ক্যাপ্টেনের শেষে? কোথায়? বুঝতে পেরেছো? সেক্ষেত্রে বন্ধু সিম্পলি মনে রাখবে, অনেক সময় নাউন ইন অ্যাপোজিশন অর্থাৎ নাউনের সঙ্গে অ্যাপোজিশন থাকতে পারে, আবার অনেক সময় কম্পাউন্ড নাউন হতে পারে। কম্পাউন্ড নাউন অর্থাৎ এমন নাউন যে নাউনগুলি 2 বা 3 অংশ বিশিষ্ট হয়। আমাদের সিম্পলি মনে রাখতে হবে, কম্পাউন্ড নাউন হোক বা নাউন ইন অ্যাপোজিশন হোক, আমরা যখন পজিটিভ করব তখন যার সঙ্গে পজিটিভ করা হবে ঠিক তার আগের শব্দটির সঙ্গে অ্যাপোস্ট্রোফিয়াস ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি নাউন ইন অ্যাপোজিশন হয় তাহলে নাউনে নয় অ্যাপোজিশনে অ্যাপোস্ট্রোফিয়াস ব্যবহার করতে হবে। যেমন ধরো মিস্টার খান্না দ্য গ্রেট লয়ার্স হাউস। তাহলে লক্ষ্য করো, মিস্টার খান্না নাউন, দ্য গ্রেট লয়ার ওর অ্যাপোজিশন, কিন্তু আমরা লক্ষ্য করো অ্যাপোস্ট্রোফিয়াস অ্যাপোজিশনের শেষে ব্যবহার করেছি। আমরা আবার বলতে পারি আই ওয়েন্ট টু মিস্টার বোস দ্য পয়েটস হাউস। আমি কবি মিস্টার বোসের বাড়িতে গিয়েছিলাম। তাহলে মিস্টার বোস নাউন, দ্য পয়েট এটা ওর অ্যাপোজিশন, আর লক্ষ্য করো আমরা অ্যাপোস্ট্রোফিয়াস অ্যাপোজিশনের শেষে ব্যবহার করেছি। আই হোপ যে তোমরা এই পয়েন্টটিও বুঝে গেছো। So dear brothers and sisters, here is the end of today's discussion. I hope you have enjoyed the class. Noun in apposition সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে। যদি এখনো noun in apposition সম্পর্কে তোমাদের কোনো ডাউট থেকে যায় তাহলে ক্লাসটিকে আরেকবার দেখে নিও। আই হোপ যে তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর আমি চেষ্টা করেছি এই ক্লাসে noun in apposition সম্পর্কে যত রকম তথ্য হয় সব রকম তথ্যগুলিকে তোমাদের সামনে তুলে ধরার। আমার সর্বদা এটাই চেষ্টা থাকে যে আমি যখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব ওই বিষয়ে ভিডিও দেখার পর কারো যেন আর অন্য কোথাও যেতে না হয়। তাই তোমাদেরকে যদি ক্লাসটি হেল্পফুল মনে হয় তাহলে যারা ভিডিওটিকে লাইক করোনি লাইক করে দাও, বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে দাও, তারাও বিষয়টি জানতে পারো। আর যারা আমার চ্যানেলে প্রথম এসছো, যারা আমার ক্লাস প্রথম দেখছো, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নাও। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, রাইট? তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। টিল দেন বি হ্যাপি, টেক কেয়ার অফ ইয়ারসেলফ, কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং ইংলিশ গ্রামার। হ্যাপি লার্নিং।